আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওটিতে। আপনারা জানেন আমাদের এই অনলাইন কোর্সটি Google ডক্স, স্লাইড, শিটস, ফর্ম এবং সাইটের উপর। অর্থাৎ গুগলের ক্লাউড স্টোরেজের যে সকল সুবিধাগুলো রয়েছে তার চেয়ে বহু ব্যবহৃত কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব এবং এটি একটি কোর্স ভিত্তিক যেখানে আমরা মূলত গুগলের বহুল ব্যবহৃত ৫ টি জিনিস আমরা শিখব কিভাবে আমরা এটা ব্যবহার করব, কোথায়, কোথায় ব্যবহার করা যায়, কি ক্ষেত্রে এবং কিভাবে ব্যবহার করব সে সম্পর্কে বিস্তারিত জানব। তো আজকে ১ম পর্বে আমরা জানব Google ফর্ম নিয়ে। Google ফর্ম কি? আমরা ফর্ম শব্দটার সাথে প্রায় সবাই পরিচিত। যখন কোনো কিছুতে আবেদন করার প্রয়োজন পড়ে তখন আমাদেরকে একটি কাগজ দেয়, যেটাকে আমরা ফর্ম বলি। যেমন স্কুল কলেজে ভর্তির জন্য কিংবা পাসপোর্টের আবেদন করতে হয় সেক্ষেত্রে ফর্ম দেয়। ইভেন আমরা যখন কোনো হসপিটালে যাই তখনও কিন্তু আমাদেরকে ফর্ম পূরণ করতে হয়। এই ফর্মটা কেন নেওয়া হয়? এই ফর্মের মাধ্যমে সাধারণত আমাদের তথ্য দিতে লাগে। অর্থাৎ আমরা আমাদের কোনো তথ্য উপস্থাপন করার জন্য একটি ফর্মের মাধ্যমে লিখে থাকি। তো সেই যে তথ্যটা সেটা কে গ্রহণ করে থাকে? সে ব্যবসা প্রতিষ্ঠান হোক বা কর্তৃপক্ষ হোক, সেই ফর্মটা গ্রহণ করে থাকে যেখানে আপনার সব তথ্য দেওয়া থাকে। তো এখন আমাদের তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে সবকিছুই একদম অনলাইন ভিত্তিক হয়ে যাওয়ার কারণে ফর্মের যে অফলাইন যে জিনিসটি ছিল যেটা কাগজে আমাদেরকে পূরণ করতে হতো, নাম, স্থায়ী ঠিকানা, আমাদের বর্তমান ঠিকানা, ফোন নম্বর, এগুলো অনলাইনের মাধ্যমেও করা যায়। মূলত গুগলের যে সুইট প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই যে গুগল ফর্ম এটি ব্যবহার করতে পারবো। এটি আমরা অ্যাপ্লিকেশনও পাবো। এই গুগল ফর্মের মাধ্যমে আমরা যে কোনো তথ্য সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে। এছাড়াও শুধু তথ্য দেওয়ার জন্য না, তথ্য কালেকশন করার জন্য কিন্তু আমরা এই ফর্মটা ব্যবহার করে থাকতে পারি। বিশেষ করে সার্ভে করার জন্য এই গুগল ফর্ম ব্যাপকভাবে প্রচলিত। কোনো কিছু রিসার্চ করার জন্য, তথ্য কালেক্ট করার জন্য কিন্তু বর্তমানে এই যে গুগল ফর্ম খুব ভালোভাবে ব্যবহার করা হচ্ছে। তো ১ম এ আমরা কথা না বাড়িয়ে শুরু করি যে গুগল ফর্ম কিভাবে আমরা ওপেন করব এবং কি, কি কাজে ব্যবহার করতে পারবো। গুগল ফর্মে কিন্তু আরো অনেক দিক রয়েছে। তার মধ্যে আরো একটি বিশেষ দিক হলো এটির মাধ্যমে কুইজ নেওয়া যায় বা অনলাইন এক্সাম নেওয়া যায়। যেটা বর্তমানে কোভিডকালীন পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে আপনারা যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স হবে। গুগল ফর্মে কিভাবে আপনারা কুইজ তৈরি করবেন যা শিক্ষার্থীদেরকে অ্যাসেসমেন্ট করতে সহায়তা করবে। তো চলেন শুরু করি। ১ম এ আমরা কি করব? যেহেতু আমরা এই কোর্সটা গুগল ফর্মের করছি, ফলে অবশ্যই আপনার একটি পিসি বা ফোন থাকতে লাগবে, স্মার্টফোন থাকতে লাগবে। সেই সাথে, সাথে ইন্টারনেট কানেকশন থাকতে লাগবে। এরপরে আমরা কি করব? জাস্ট গুগলে যেয়ে সার্চ করব। ১ম এ আপনার একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি Google Chrome ব্রাউজারটা ওপেন করে নিলাম। দেন এখান থেকে আমি গুগলে চলে গেলাম এবং দেন এখানে যেয়ে সার্চ করব গুগল ফর্ম। আমার এখানে দেওয়া আছে। তাও আমি সার্চ করছি গুগল ফর্ম। চলে এসেছে। তো আমি সার্চ করলাম গুগল ফর্ম। আপনারাও সার্চ করবেন গুগল ফর্ম। ওকে। দেন এই যে ১ম এই যে জিনিসটি রয়েছে গুগল ফর্মস ফ্রি অনলাইন সার্ভিস ফর পার্সোনাল ইউজ, এখানে আমরা ক্লিক করব। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন যে উপরে কিছু লোগো দেখতে পাচ্ছেন। যেটা হচ্ছে ডক্স, শিটস, স্লাইড, ফর্মস। মূলত আমরা কিন্তু এই কোর্সগুলো করতে চাচ্ছি কারণ এটা কিন্তু বহুল ব্যবহৃত জিনিস যা গুগলের অ্যাপস এর মাধ্যমে ব্যবহার করা হয়। এটা আমাদের পার্সোনাল লাইফে, বিজনেস, প্রফেশনাল ক্ষেত্রেও আমরা এগুলোকে খুব বেশি ব্যবহার করি বর্তমান সময়ে এই তথ্য প্রযুক্তির যুগে। কিভাবে আপনারা একটা ফর্ম তৈরি করবেন? অবশ্যই ফ্রিতে। যদি আপনি বিজনেস রিলেটেড ফর্ম তৈরি করতে চান বা ব্যবসায়িক ক্ষেত্রে আপনি চান যে যে সুইটের প্ল্যাটফর্মটা ব্যবহার করবেন গুগলে, তাহলে আপনি চাইলে সেখান থেকে বিভিন্ন প্যাকেজ কিনে নিতে পারেন। ১ম এ আমরা পার্সোনাল এর ক্ষেত্রে কিভাবে আমরা গুগল ফর্ম ইউজ করব সেটি দেখাচ্ছি। এরপরে আপনারা চলে যাবেন গো টু গুগল ফর্মস। এরপরে গো টু গুগল ফর্মস এ গেলেই এরকম একটি উইন্ডো ওপেন হবে আপনার কাছে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট আ নিউ ফর্ম।
অর্থাৎ স্টার্ট এ নিউ ফর্ম বলতে এখানে একটি নতুন ফর্ম ক্রিয়েট করতে বলতেছে। এর নিচে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট ফর্ম লেখা আছে। এই রিসেন্ট ফর্মস গুলো আমি আগে তৈরি করেছি, সেগুলো এখানে শো করছে। আমরা যেহেতু নতুন ফর্ম তৈরি করব, তো স্টার্ট আ নিউ ফর্ম। একটু বলে রাখা ভালো, স্টার্ট এ নিউ ফর্মের সামনে কিছু ডিফল্ট ফর্ম আপনারা দেখতে পাচ্ছি। ডিফল্ট ফর্মস টেমপ্লেট, অর্থাৎ এই টেমপ্লেট গুলো অলরেডি ক্রিয়েট করা আছে। কিরকম ক্রিয়েট করা আছে? ধরা যাক আমি একটা কন্টাক্ট ইনফরমেশনের ফর্ম তৈরি করতে চাচ্ছি, তাহলে সেই ফর্মটা কিরকম হবে বা কি কি তথ্য আমাদের লাগতে পারে একটা প্রোগ্রামের কন্টাক্ট ইনফরমেশন জন্য, অথবা ইভেন্ট রেজিস্ট্রেশন, অর্থাৎ আমি কোন একটা ইভেন্ট করতে চাচ্ছি, সেখানকার জন্য একটা ফর্ম বানাতে চাচ্ছি, কি কি তথ্য সেখানে প্রয়োজন হতে পারে। অথবা আমি একটা পার্টি তৈরি করতে চাচ্ছি, সেখানে আমরা ইনভাইট করব, তাহলে কি কি তথ্য আমরা সেখানে দিতে পারি। এই ধরনের জিনিসগুলো এখানে গুগল আগে থেকে ডিফল্ট টেমপ্লেট হিসাবে রেখে দিয়েছে। তো আমরা যদি এগুলো ব্যবহার করতে না চাই, তাহলে কি করতে পারবো? এই যে ব্ল্যাঙ্কে যে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমরা আমাদের নিজের মধ্যে একটি নতুন ফর্ম তৈরি করে ফেলতে পারবো। এরপর এখানে যে তিনটি দাগ দেখছেন, এখানে হাইড অল টেমপ্লেটস, অর্থাৎ এখানে চিপলে কিন্তু সবগুলো টেমপ্লেটস হাইড হয়ে যাবে। তো এটা আমরা করছি না। আর এখানে থাকছে টেমপ্লেট গ্যালারি, অর্থাৎ এখানে টেমপ্লেট গ্যালারিতে আমরা দেখছি যে অনেক ক্যাটাগরি, যেমন এডুকেশনের জন্য কি কি থাকতে পারে, যেমন অ্যাসাইনমেন্টের জন্য কিরকম ফর্ম হতে পারে, এগুলো তৈরি করে দেওয়া আছে ডিফল্ট ফর্ম। আমরা চাই যে আমরা নতুন করে একটা ফর্ম বানাবো, কি করতে হবে? আমরা ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলাম, অর্থাৎ প্লাস চিহ্নটাতে। এরপরে আমাদের চলে আসবে একটি উইন্ডো, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আসবে আনটাইটেলড ফর্ম। এই যে আনটাইটেলড ফর্ম, এখানে আমরা চাইলে ফর্মটার নাম দিতে পারবো। ধরুন আমরা চাচ্ছি যে একটি ইভেন্ট রেজিস্ট্রেশন করব, তাহলে সেক্ষেত্রে আমরা লিখলাম ইভেন্ট রেজিস্ট্রেশন। ইভেন্ট রেজিস্ট্রেশন, তো এটা আমরা ফর্মের নামটা দিলাম। যদি আমরা ফর্মের নামটি না দিই, তাহলে কিন্তু সেটি আনটাইটেলড ফর্ম হিসেবে আমাদেরকে শো করবে। এরপর আমরা চাইলে কি করতে পারি? এখানে ফর্মে ডেসক্রিপশন লিখতে পারি, যেমন যে আমরা যে ইভেন্ট রেজিস্ট্রেশনটা করতে চাচ্ছি সেটা কি নিয়ে, অর্থাৎ আপনি যখন এই ফর্মটা কাউকে পাঠাবেন, সেটি কি টপিক নিয়ে হবে বা কি নিয়ে এই ফর্মটি বা তথ্যটা চাওয়া হচ্ছে, সেই বিষয়ে আপনি বিস্তারিত লিখতে পারবেন এই যে ফর্ম ডেসক্রিপশনে। যেমন আমি লিখতে পারি, দিস ইজ অ্যান পার্সোনাল ইভেন্ট, পার্সোনাল ইভেন্ট। আমি লিখলাম যে এটা একটা পার্সোনাল ইভেন্ট। তো আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের লেখা লিখতে পারেন, জাস্ট আমি দেখানোর জন্য। এটা বড় করা যাবে, আপনারা লিখতে পারবেন এখানে যত ইচ্ছা। এরপরে কি চলে আসে? আনটাইটেলড কোশ্চেন। তার আগে আমি আপনাকে প্রত্যেকটা টুলের ব্যবহার এখানে দেখিয়ে দিব। এখানে ইভেন্ট রেজিস্ট্রেশনের পর চলে আসছে আনটাইটেলড কোশ্চেন। আমরা এখানে কি করব? দেখুন, এখান থেকে যখন আমরা চলে আসলাম, অর্থাৎ যখন যেই টুলটা নিয়ে কাজ করব, তার পাশে কিছু টুল চলে আসছে অটোমেটিক, অর্থাৎ আমরা এই সেকশনটা নিয়ে কাজ করছি। আমরা কি করলাম? প্রথমে ফর্মের নামটা দিলাম, তো ফর্মের নামটা লেখার জন্য আমাদের কিছু সেকশন চলে আসলো। এক্ষেত্রে এখানে প্রথমে থাকে হচ্ছে প্লাস চিহ্নটা, এটা হচ্ছে কি অ্যাড কোশ্চেন, অর্থাৎ আমরা যখন একটার পর একটা সেকশন তৈরি করবো, অর্থাৎ প্রশ্ন তৈরি করব বা কোশ্চেন তৈরি করব, অর্থাৎ আমরা কি জানতে চাচ্ছি সেই টপিকটা নির্ধারণ করার জন্য আমরা অ্যাড কোশ্চেনে ক্লিক করব। আমরা যদি এখানে একটা ক্লিক করি, দেখা গেল এখানে একটা নতুন চলে আসলো, একটা নতুন পার্ট চলে আসলো। আমরা আবার যদি এখানে চলে যাই, এরপর এখানে একটা রয়েছে ইম্পোর্ট কোশ্চেন। এই ইম্পোর্ট কোশ্চেন মানে হচ্ছে আমরা অন্য কোনো খান থেকে চাইলেও এখানে কোশ্চেন নিয়ে আসতে পারি। ধরা গেল এর আগে আমি অনেকগুলো ফর্ম তৈরি করছি, এই ফর্মগুলোতে কিন্তু অনেক প্রশ্ন ছিল, অনেক প্রশ্ন ছিল। ধরলাম আমরা অন্য কোনো ফর্ম থেকে প্রশ্ন আমার এই ফর্মে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে সেখানে আমরা ইম্পোর্ট কোশ্চেন দিয়েছি। তাহলে ইম্পোর্ট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম, তাহলে কোন ফর্ম থেকে আমরা কোশ্চেন সিলেক্ট করব সেটি জানতে চাচ্ছি। এখানে আমরা একটা সিলেক্ট করলেই হয়ে যাবে, অথবা
প্রিভিয়াসলি সিলেক্টেড বা এর আগে যদি কোনো কিছু সিলেক্ট করা থাকে তাহলে প্রিভিয়াসলি সিলেক্টেড। আমরা যেহেতু প্রিভিয়াসলি কোনো কিছু সিলেক্টেড করিনি, ফলে আমরা যদি চাই তাহলে এখান থেকে যে ক্লিক করে আমরা আনতে পারি। যেমন আমরা সিলেক্ট করে নিয়ে আসছি ওই ফর্মটা, ওই ফর্মে কি কি ছিল, নেম ছিল, ক্লাস ছিল, প্রেজেন্ট ইনস্টিটিউট ছিল, অ্যাড্রেস ছিল, মোবাইল নম্বর চেয়েছিল, এই ধরনের জিনিসগুলো জানতে চাওয়া হয়েছিল এর আগের যে ফর্মটা রয়েছে সেখানে। তো আমি চাচ্ছি যে এখানে কোশ্চেন আমি না লিখে অন্য কান থেকে ইম্পোর্ট করব। আমি সব কোশ্চেন ইম্পোর্ট করব না, ধরলাম আমি শুধু নামটা ইম্পোর্ট করব, নেম। তাহলে ইম্পোর্ট কোশ্চেন 1, আমরা যদি এখানে ইম্পোর্টে ক্লিক করি, এই চলে আসছে ইম্পোর্ট কোশ্চেন 1। দেন কিন্তু ওই প্রশ্নগুলো সব চলে গেছে, কারণ আমি ইম্পোর্ট কোশ্চেন তখন একটা দিয়েছিলাম। তো আমরা যদি ক্লিক করি তো এইভাবে নেম চলে আসে। ওকে, আমরা ইম্পোর্ট কোশ্চেনের ব্যবহার দেখালাম, অর্থাৎ আমরা চাচ্ছি এই টুলগুলোর ব্যবহার দেখাতে। দুটি টুল আমরা দেখে গিয়েছি। এই যে অ্যাড কোশ্চেন মানে হচ্ছে এখানে চিপ দিলে একটি করে সেকশন বাড়বে। ইম্পোর্ট কোশ্চেনের ব্যবহার আমরা দেখালাম যে অন্য কোনো ফর্ম থেকে আমরা কোশ্চেন নিয়ে আসতে চাইলে এখানে আমরা ইম্পোর্ট কোশ্চেনে ক্লিক করব। এরপরে আসে অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। আমরা চাইলে এই বাটনে ক্লিক করলেও কিন্তু আমরা আবার টাইটেল আর ডেসক্রিপশন নিয়ে আসতে পারি, যেটা প্রথমে ছিল। প্রথমে কিন্তু আমাদের এরকম একটা টাইটেল ছিল এবং ডেসক্রিপশন ছিল না, যেটা আমরা চেঞ্জ করলাম ইভেন্ট রেজিস্ট্রেশন দিয়ে, এবং আমরা ডেসক্রিপশন দিলাম দিস ইজ আ পার্সোনাল ইভেন্ট। তেমনি আমরা চাইলেও আবার এখান থেকে যদি আমরা এই যে টি দেওয়া রয়েছে এইখানে যদি ক্লিক করি তাহলে এক টাইটেল এন্ড ডেসক্রিপশন, তো আমরা এভাবে আনতে পারি। যেহেতু আমরা একবার নিয়েছি ফলে আমি আর এটা নিতে চাচ্ছি না। যদি কোনো কিছু ডিলিট করতে চাই কোনো সেকশনে এরকম করে, তাহলে এখানে হচ্ছে একটা ডিলিট বাটন রয়েছে, যেটা ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে, এটা চিপলেই ডিলিট হয়ে যাবে। অথবা যদি আমরা এই সেকশনটি আবার দ্বিতীয়বার লিখতে চাই, আমরা এটা কষ্ট না করে জাস্ট এটাকে আমরা ডুপ্লিকেট করে দিতে পারি, অর্থাৎ কপি করে দিতে পারি। এখানে কপিটিকে আমরা ডুপ্লিকেট বুঝাচ্ছি। আমরা যদি ডুপ্লিকেট করি তাহলে ডুপ্লিকেট বাটনে ক্লিক করলে দেখেন যে আবার কি হয়ে গেল, দুটো টাইটেল চলে আসছে, অর্থাৎ এইটা আর এইটা হুবহু সেম। আমরা কি করেছি, ডুপ্লিকেট করেছি। তো আমরা যদি ডুপ্লিকেট গুলো না চাই তাহলে কি করব, সিলেক্ট করে এই যেখানে ডিলিট বাটন আছে ডিলিট বাটনে ক্লিক করে দিব। আর এখানে দেখেন তিনটা বাটন রয়েছে, এখানে আমরা কি করতে পারবো, ডেসক্রিপশনটা শো করবে কিনা। আমরা যদি মনে করি না এখানে আমাদের ডেসক্রিপশনের দরকার নাই, শুধু টাইটেল হলেই চলবে, তাহলে আমরা কি করব, জাস্ট ডেসক্রিপশনটা বন্ধ করে দিব। ডেসক্রিপশনে ক্লিক করলে ডেসক্রিপশনটা চলে যাবে, খালি টাইটেল পড়ে থাকবে। তো আমরা চাচ্ছি এখন টাইটেলও রাখবো না, কারণ আমরা তো উপরে একবার টাইটেল আর ডেসক্রিপশন লিখেছি। চাইলে আমরা করতে পারি, যেমন কোনো ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা এখানে বলতে পারি যে প্লিজ ফুলফিল দা, অথবা প্লিজ ফিল আপ দা ফর্ম সিনসিয়ারলি অ্যাটেন্টিভলি, এই কথাগুলো আমরা বলতে পারি। তো এগুলো যদি না চাই আমরা জাস্ট ডিলিট করে দিব সিলেক্ট করে। ওকে, তাহলে আমরা চাচ্ছি যে আমরা কি কি তথ্য আমরা ইনপুট করব সেগুলো আমরা জানতে চাচ্ছি একটা ফর্মের মাধ্যমে। তো আমরা একটা ইভেন্ট রেজিস্ট্রেশনের ফর্ম তৈরি করতে চাচ্ছি, যেখানে আমরা প্রথমে একটা টাইটেল লিখলাম যেটা হচ্ছে ইভেন্ট রেজিস্ট্রেশন, একটা ডেসক্রিপশন লিখলাম দিস ইজ আ পার্সোনাল ইভেন্ট। দেন আমরা সবগুলো টুলের ব্যবহার শিখতেছিলাম, অর্থাৎ আমরা এখানে অ্যাড কোশ্চেন দিলে একটি কোশ্চেন অ্যাড হবে, অর্থাৎ একটা সেকশন পার্ট অ্যাড হবে। ইম্পোর্ট কোশ্চেন মানে অন্য কোনো খান থেকে আমরা কোশ্চেন ইম্পোর্ট করতে পারবো, অর্থাৎ আগের কোনো ফর্ম থেকে আমরা চাইলে কোশ্চেন ইম্পোর্ট করতে পারবো। এরপরে আসছে অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। আমরা চাইলে কিভাবে আবারও এই যে এরকম করে অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন লিখতে পারি সেটি আমরা দেখলাম। যদি আমরা ডুপ্লিকেট করতে চাই তাহলে আমরা ডুপ্লিকেট বাটনে ক্লিক করবো, এই যে এটাকে আমরা ডুপ্লিকেট বলি, এবং যদি আমাদের পছন্দ না হয় তাহলে আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো। এরপরে আমরা দেখছি একটা ইমেজ বাটন রয়েছে। এই ইমেজ কি, অর্থাৎ কোনো ছবি যুক্ত হবে। ইমেজ মানে হচ্ছে ছবি যুক্ত করা। তা আমরা যদি ইমেজ বাটনে ক্লিক করি তাহলে আমরা ইমেজের জন্য ইনসার্ট ইমেজ বলে একটা অপশন পাবো। ইনসার্ট ইমেজ মানে হচ্ছে ছবি যুক্ত করো। তো ইনসার্ট ইমেজে আমরা বেশ কিছুগুলো অপশন পাবো, যেমন আপলোড, ক্যামেরা। ক্যামেরা মানে এখানে ক্যামেরা অন করে আপনি ছবি দিতে চাচ্ছেন, বাই ইউআরএল, অথবা ধরেন আপনার একটা লিংক অ্যাড্রেস দিলেন কোনো ছবির বা পিকচারে, সেই লিংক অ্যাড্রেসটা যদি এখানে আপনি পেস্ট করে দেন তাহলে এগুলো হচ্ছে ওপেন হয়ে যাবে। দেন ইনসার্ট ইমেজ ক্লিক করলেই আপনার ছবিটি সেখানে যুক্ত হয়ে যাবে। অথবা আপনি চাইলে ফটোসে গিয়েও যে সকল ছবি রয়েছে তা আপনি দিতে পারেন, বা গুগল ড্রাইভ থেকেও আপনি ছবি
ইম্পোর্ট করতে পারেন। যেমন এটা গুগল ড্রাইভ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ড্রাইভটি ওপেন হয়ে গিয়েছে। দেন আমি চাইলে এখানে যদি ছবি থাকে আমার, তাহলে চাইলে সেখান থেকে আমরা অ্যাড করতে পারবো, অথবা গুগল ইমেজ সার্চ থেকেও আপনি ছবি আনতে পারবেন। যেমন আমি যদি বলি সার্চ ফর ইমেজ, আমি দেখলাম ইভেন্ট, আমি সার্চ দিচ্ছি গুগলে, ইভেন্টে অনেকগুলো পিকচার চলে আসলো গুগল ইমেজ সার্চ, ঠিক আছে। অথবা আমি যদি চাই আপলোড, আমি যদি আপলোড দিতে চাই, এই আপলোড দিতে গেলে আমি কি করতে হবে, ব্রাউজ করতে হবে। আমরা ব্রাউজে ক্লিক করবো। দেন আমার কম্পিউটারের কোনো ফাইল থেকে যদি আমি কোনো পিকচার এখানে আনতে চাই, তাহলে আমি এখান থেকে পিকচারটা সিলেক্ট করব, পিকচার সিলেক্ট করে ওপেন করব। দেন আমরা দেখবো যে এখানে পিকচারটি ওপেন হচ্ছে, পিকচারটি ওপেন হয়ে গিয়েছে। এবং এই পিকচারটা চাইলে আমরা টাইটেল দিতে পারবো। আমি দিলাম যে রোবট অথবা দ্য আইকন, আমরা এটা দিলাম। আমি যদি চাই যে এই পিকচারের কোনো টাইটেল থাকবে না, তাহলে আমরা এই টাইটেল অপশনটাকে জাস্ট ডিলিট করে দিব। দেখেন এই টাইটেল অপশনটাকে ডিলিট করার সাথে সাথে আমার ছবিটাও ডিলিট হয়ে গেছে। ওকে, ফলে আমি যদি ছবিটার কোনো টাইটেল দিতে না চাই, সেটি ওই অবস্থায় রেখে দিব, কিন্তু বাট যদি আমরা ডিলিট করে দিই, তাহলে ছবিটাও ডিলিট হয়ে গিয়েছে। তাহলে আমরা আবার চলে যাচ্ছি যে অ্যাড ইমেজ, অর্থাৎ আমরা এখানে ইমেজ অ্যাড করতে যাচ্ছি। আমরা গুগল ইমেজ সার্চে যাচ্ছি, আমরা আপলোড হচ্ছে কি আমার নিজ কম্পিউটার বা ডিভাইস থেকে ব্রাউজ করে আমরা দিতে পারবো। ক্যামেরাও সেম, আমার হচ্ছে ক্যামেরায় ছবি তুলে আমরা অটোমেটিক চলে আসবে। বা ইউআরএল মানে হচ্ছে কোনো ইমেজের যদি আমরা লিঙ্ক এখানে আনি দেই, তাহলে সেই ইমেজটা এখানে ওপেন হয়ে যাবে। দেন ইনসার্ট ইমেজ দিলে আমাদের ছবিটা আবার ওখানে চলে যাবে। এই ফটোস মানে হচ্ছে সার্চ ফর ফটোস, অর্থাৎ আপনার কম্পিউটারে যে সকল ফটো রয়েছে সেগুলো, গুগল ড্রাইভ বলতে আপনার যে একটা গুগল ড্রাইভ আছে, সেখানে যদি কোনো পিকচার থেকে থাকে আপনি সেখান থেকেও কিন্তু পিকচার অ্যাড করতে পারবেন, অথবা গুগল ইমেজ সার্চ করতে পারেন। আমরা দিচ্ছি এখানে ইভেন্ট, যেহেতু আমাদের ফর্মটা ইভেন্ট সংক্রান্ত, আপনার কাছে সব সময় সবকিছুর তথ্য বা ছবি নাও থাকতে পারে, সেই জন্য আপনি এখানে এসে সার্চ করতে পারেন। আমরা যদি এখানে ইভেন্ট দিয়ে সার্চ দিই, আমরা একটি ছবি নিতে পারি। এখানে অনেক ধরনের ছবি আছে, আমরা এই ছবিটি সিলেক্ট করলাম। দেন এখানে ক্লিক করার পর এটা ইনসার্ট করে দিব। দেখেন আমরা ক্লিক করার পর ইনসার্ট করে দিয়েছি এবং আমাদের ছবিটি চলে এসেছে। তাহলে আমরা কি কি পারলাম এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমরা নেম পেলাম, সেই সাথে সাথে আমরা কি পেলাম, একটি ইমেজ কিভাবে অ্যাড করতে হয় সেটি। তাহলে আমরা ইমেজ পর্যন্ত টুল আমরা দেখেছি। এরপরে যদি আমরা কোনো অ্যাড ভিডিও দিতে চাই, সেম এই অ্যাড ভিডিও দেওয়ার জন্য কেবলমাত্র আমরা ইউটিউব ব্যবহার করতে পারবো, যেখানে আমরা ভিডিও সার্চ করে আনতে পারবো। আমি যদি বলি ইভেন্ট দিয়ে সার্চ দিই, তাহলে কি হবে, ইভেন্ট রিলেটেড কিছু ভিডিও আসবে। আমরা এখানে এগুলোকে সিলেক্ট করে আমরা হচ্ছে ওপেন করে ফেলতে পারবো, অথবা আমরা যদি চাই আমরা ইউআরএল ব্যবহার করতে পারবো। অর্থাৎ যদি ইউটিউবে না থাকে, আমার ভিডিওটা অন্য কোথাও থাকে অথবা আমার কম্পিউটারেই থাকে, তাহলে আমরা চাইলে এখানে আমরা ইউআরএল এর লিঙ্কটা দিলে আমরা সিলেক্ট করে ভিডিও অ্যাড করতে পারবো। এবং সর্বশেষে থাকে একটা অ্যাড সেকশন, অর্থাৎ এই অ্যাড সেকশন মানে হচ্ছে একটি ফর্মকে ভাগ করে দেওয়া বা কেটে ফেলা, বা সেখান থেকে নতুন ফর্ম একটা তৈরি করা। নতুন ফর্ম না, অর্থাৎ ধরলাম যে আমি একটা ফর্মে আমি অনেক কিছু জানতে চাচ্ছি, কিন্তু আমি পার্ট ওয়াইজ যাইতে চাচ্ছি। যেমন প্রথমে আমরা ইভেন্ট রেজিস্ট্রেশন করব, প্রথমে আমরা নেম দিলাম, একটা ইমেজ সেট করলাম। ইমেজটা অবশ্য আগে সেট করতে হয়, আমরা চাইলে হচ্ছে এটাকে ডিলিট করে দেই, ইমেজটা থাকলো। এখানে আমরা চাইলে নেমটা লিখতে পারি, আমরা লিখলাম নেম। ওকে, আমরা নেম লিখলাম। এরপরে আমরা চাচ্ছি যে এখানে আমরা একটা অ্যাড সেকশন দেব। এই অ্যাড সেকশন দিলে কি হচ্ছে, এই যে নেমের পর ফর্মটা আবার ভেঙে গেল। এরপর হচ্ছে সেকশন 2 অফ 2, অর্থাৎ একটা নতুন সেকশন তৈরি হলো। দেন আবার প্রথমে যেরকম চাইছিল আমাদের কাছে আনটাইটেল সেকশন, ডেসক্রিপশন, আমাদেরকে পূরণ করতে হবে। প্রথমে চেয়েছিল কি আনটাইটেল ফর্ম লেখা ছিল এই জায়গায়, দেন আমরা ফর্মের নাম দিয়েছি। এখানে হচ্ছে ডেসক্রিপশন লেখা ছিল, আমরা ডেসক্রিপশন দিয়েছি। এবার আমরা যেহেতু সেকশন করছি, সেখানে কি লিখেছি, আনটাইটেল সেকশন। আমরা চাইলে এবার এখানে আমরা তথ্য চাইতে পারি, আমি লিখতে পারি এবার পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন আমরা চাইলাম। ডেসক্রিপশন অপশনাল, মানে হচ্ছে ডেসক্রিপশন চাইলে দিতে পারে, না চাইলে নাও দিতে পারে। ওকে,
এরপর যখন এই ফর্মটা কোনো ব্যক্তির কাছে যাবে বা আপনি যখন পাঠাবেন, এই অ্যাড সেকশন দেওয়ার পর কি হয়, অর্থাৎ ফর্মের একটি অংশ পূরণ করার পর তাকে দ্বিতীয় অংশে যেতে হবে। অর্থাৎ ফর্মের প্রথম অংশে আমাকে আমার নাম দিতে হবে। আমি যদি আমার নাম না দিই তাহলে আমি দ্বিতীয় অংশে যেতে পারবো না। সেখানে আপনি দেখতে পারেন যে আফটার সেকশন 1 কন্টিনিউ টু নেক্সট সেকশন এই কথাটা লেখা থাকবে। অর্থাৎ সেকশন 1 পূরণ করার পরে কিন্তু আপনি সেকশন 2 এ যেতে পারবেন। দেন এখানে কিন্তু একটা নিচের দিকে তীর চিহ্ন রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এই নেম না দিয়েও কিন্তু কন্টিনিউ টু নেক্সট সেকশনে যদি ক্লিক করি তাহলে আমরা নেক্সট সেকশনে চলে যেতে পারবো। অথবা আমরা যদি এখানে দিয়ে দিই যে গো টু সেকশন 2 পার্সোনাল ইনফরমেশন, গো টু সেকশন 1 ইভেন্ট রেজিস্ট্রেশন, আমরা এখানে ক্লিক করতে পারবো। অর্থাৎ আমরা চাইলে কিন্তু এখানে আমরা কি করব, আফটার সেকশন 1 কন্টিনিউ টু নেক্সট সেকশন, অর্থাৎ প্রথমে যে নেম আছে এই নেম এখানে আমরা পূরণ করবে সেই প্রার্থী, তারপরে সে পরের যে সেকশনটি সেখানে আসবে। ওকে, তাহলে আমরা মূলত এই যে টুলগুলো থাকে, অর্থাৎ প্রত্যেকটা সেকশনে কোশ্চেন অ্যাড করার সময় পাশে যে টুলগুলো আসতেছে এগুলো সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। প্রথমে কি অ্যাড কোশ্চেন কিভাবে অ্যাড করতে হবে, নতুন একটা সেকশন আসবে। এরপর ইম্পোর্ট কোশ্চেন, অর্থাৎ কিভাবে অন্য একটি ফর্ম থেকে আমরা কোশ্চেন অ্যাড করব সেটি দেখেছি। এরপরে অ্যাড টাইটেল এন্ড ডেসক্রিপশন, কিভাবে টাইটেল এবং ডেসক্রিপশন অ্যাড করতে হয় সেটিও আমরা দেখেছি। কিভাবে ইমেজ অ্যাড করতে হয় সেটি দেখেছি, কিভাবে ভিডিও অ্যাড করতে হয় সেটাও দেখেছি, এবং অ্যাড সেকশনের ব্যবহার কিছুক্ষণ আগে দেখলাম। অর্থাৎ দুটি পার্টে ভাগ হয়ে যাবে আমার, যেটা আমরা সেকশনের ব্যবহার দেখছি। যদি ভালো না লাগে এই যে সেকশন গুলো আমরা জাস্ট ডিলিট করে দেব। ওকে, সিলেক্ট করে ডিলিট। ডিলিট সেকশন, আমার এখানে ডিলিট বাটন আসতেছে না, ফলে এই যেখানে তিনটি অপশন দেখছেন এখানে আসে। ডুপ্লিকেট সেকশন মানে হচ্ছে কপি হয়ে ডুপ্লিকেট হবে। মুভ সেকশন মানে এটা উপরে নিয়ে যেতে পারি, উপরটা নিচে নিয়ে যেতে পারি। ডিলিট সেকশন, ডিলিট সেকশন মানে কি ডিলিট হয়ে যাবে। মার্জ উইথ অ্যাভব, মার্জ উইথ অ্যাভব মানে হচ্ছে উপরে যে সেকশনটা আছে এটার সাথে জোড়া লেগে যাবে। ওকে, তাহলে আমরা ডিলিট সেকশন দিচ্ছি, অর্থাৎ আমি আপনাদেরকে একটা সিম্পল ফর্ম তৈরি করে শেখাচ্ছি। তাহলে আমরা প্রথমে একটি ফর্মের নাম দিব, ডেসক্রিপশন দিব, আমরা চাইলে ছবি অ্যাড করতে পারি। এরপরে আমরা কোশ্চেন অ্যাড করবো, অর্থাৎ আমরা যা জানতে চাচ্ছি। তো প্রথমে আমি নেম জানতে চাচ্ছি। ধরুন আমরা নেম যে জানতে চাচ্ছি, নেম কি ধরনের উত্তর হতে পারে, অবশ্যই একটা কি হবে, বিভিন্ন বর্ণের সমষ্টি একটি কয়েকটা শব্দ হতে পারে। যেমন একটি ব্যক্তির নাম 2 অক্ষরে হতে পারে, 3 অক্ষরে হতে পারে, অবশ্যই তার ফুল নেম, আবার 1 অক্ষরে হতে পারে। তাহলে আমাদের যে শো অ্যান্সার টেক্সট এটা অবশ্যই শর্ট অ্যান্সারে হবে, অর্থাৎ মানুষের নাম কখনো আপনি এমসিকিউ দিয়ে বলতে পারবেন না আপনার নাম। তো এখানে আপনারা অ্যান্সারটা কিরকম হবে সেটি ঠিক করে দিতে পারবেন। তো এখানে যদি আমরা অ্যান্সার, এখানে যে নিচে তীর চিহ্ন দেখছেন এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন শর্ট অ্যান্সার। শর্ট অ্যান্সার মানে অল্প কথায় যাতে উত্তর হয় সেই রকম আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য জায়গা দিবে, যেটা আমরা এখানে শর্ট অ্যান্সার সিলেক্ট করেছি এই নেম যে কোশ্চেনটা সেটার জন্য। অথবা আপনার নাম কি এটি লেখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে শর্ট অ্যান্সার ক্লিক করতে হবে। আপনি চাচ্ছেন এখানে একটা প্যারাগ্রাফ লিখুন ছোট করে, তো আমরা এখানে লং অ্যান্সার টেক্সট, দেখেন প্যারাগ্রাফ দিয়েছি, লং অ্যান্সার টেক্সট, অর্থাৎ আপনার অনেকগুলো নাম আপনি চাইলে এখানে লিখতে পারবেন, কিন্তু আপনার নাম কি অত বড় হবে না, তাহলে ওই জন্য আমরা শর্ট অ্যান্সার টেক্সট আমরা দিয়েছিলাম তখন। মাল্টিপল চয়েস, মাল্টিপল চয়েস দিলে আপনি কি হবে, আপনি এমসিকিউ তৈরি করতে পারবেন, অর্থাৎ প্রশ্নটার মাঝে আপনি এমসিকিউ তৈরি করতে পারবেন। এগুলো আমরা সবগুলো ব্যবহার দেখাবো, বলে রাখছি। যেমন এখানে আপনারা অপশন 1 দিতে পারেন, দেন অপশন 1 এ এখানে আপনারা এটা কেটে দিয়ে আপনারা যে কোনো কিছু দিতে পারেন, ধরলাম এ দিলাম। ওকে, দেন এখানে অ্যাড অপশন অর অ্যাড আদার, আমরা যদি এখানে আবার একটা মাউসের কার্সরটা রাখি, দেন এখানে দেখেন অটোমেটিক বি চলে আসছে। অথবা আমরা চাইলে এখানে আমরা দিচ্ছি এইচ, সাপোজ এইচ একটা অপশন, দেন আমরা এখানে যদি একটা দিই, আমরা হচ্ছে কে দিলাম বা সি দিলাম। এভাবে চাইলে আমরা অপশন বাড়াতে পারি। যদি অপশনগুলো ভালো না লাগে আমরা এখানে রিমুভ বা ক্রস চিহ্ন দিতে পারি। ওকে, আর এটা যদি আমরা চাই যে আমরা শর্ট অ্যান্সার টেক্সট করব, তাহলে আমরা কি হবে, শর্ট অ্যান্সার টেক্সটে আমরা নেম কি সেটা জেনে নিব। তাহলে একটা কোশ্চেন সেট করার জন্য প্রথমে আপনাকে একটা কোশ্চেন সেট করতে হবে। আমরা নেম চাইলাম, নেমটা কি ধরনের, অর্থাৎ প্রশ্নটা কি তার উপর বেস করে উত্তর হবে। যেহেতু নেম একটা শর্ট কথায় উত্তর দিবে, সো শর্ট অ্যান্সার টেক্সট দিলাম। এখানে শর্ট অ্যান্সার টেক্সটের বদলে অনেক কিছু হতে পারতো। ওকে, যেমন শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেক বক্সেস। চেক বক্সেস মানে এখানে
অনেকগুলো নামের জন্য এটা উত্তর হওয়া সম্ভব। ড্রপ ডাউন মানে হচ্ছে নিচ থেকে তুলতে হতো। ফাইল আপলোড মানে আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসের কোন একটি ফাইল কিভাবে আপলোড করবে সেটা আমরা সবগুলোই দেখাবো। ওকে, আপনি যদি চাচ্ছেন যখন কারো কাছে ফর্মটা যাবে সে যদি মনে করে যে না আমি উত্তর করব না, সে যদি মনে করছে আমি উত্তর করবো না, না করে আমি পরেরটাতে চলে যাবো, তাহলে কেমন দেখায় না, ইভেন্ট রেজিস্ট্রেশন করলো কিন্তু ওর নিজের নামটাই বাদ দিয়ে গেল। তাহলে এমনটা যাতে না হয় আপনারা অবশ্যই যে রিকোয়ার্ড নামে একটা অপশন আছে, এই রিকোয়ার্ডটাতে যদি অন করে দেন তাহলে অবশ্যই তাকে এই প্রশ্নের উত্তর করতেই হবে, যার কাছে ফর্ম যাবে তাকে এই প্রশ্নের উত্তর করতেই হবে। আর এই যে অপশনটা এটি কি ডুপ্লিকেট, যদি ভালো না লাগে ডিলিট করে দিবেন। আর বাদ বাকি 5টা টুলের ব্যবহার তো আমরা এই 6টা যে টুল আছে এগুলো তো আমরা শিখছি। ওকে, তাহলে এরপরে আমরা কি করব, আবার একটা নতুন প্রশ্ন অ্যাড করব। তাহলে কি করব, অ্যাড কোশ্চেন। এখানে থাকতেই কিন্তু এই যে অ্যাড কোশ্চেন দিতে হবে। দেখেন আমাদের নতুন অ্যাড কোশ্চেন চলে আসছে এবং নেমের পাশে একটা রেড কি হয়েছে, রেড একটা স্টার মার্ক চলে আসছে। এই রেড স্টার মার্কের মিন হচ্ছে এটা আপনাকে অবশ্যই অ্যান্সার করতে হবে, কারণ আমরা রিকোয়ার্ড দিয়েছি। আমরা যদি এখানে রিকোয়ার্ডটা অফ করে দিতাম, দিয়ে যদি পরে কোশ্চেনে চলে আসতাম, দেখেন এখানে কিন্তু নেমের পাশে কিন্তু কোনো স্টার মার্ক নাই, কিন্তু আমরা চাচ্ছি যে নেম অবশ্যই তাকে দিতে হবে। তাহলে দেখেন যে স্টার মার্ক চলে আসছে নেমের পাশে। এরপর আমি চাচ্ছি যে আপনি আপনার কোন ধরনের স্টুডেন্ট বা আপনি আপনার বয়স কত, আমি চাচ্ছি যে আপনার কোশ্চেনটা হবে যে এজ। ওকে, এজ আপনার বয়স কত, এবং এটার মানে উত্তর অবশ্যই আপনাকে দিতে হবে, সেই জন্য আমি রিকোয়ার্ড অপশনটা আগে টিপে রাখছি। এবার এজ এটা চাইলে আপনি কি করতে পারেন, প্রার্থী নিজে লিখতে পারে। ওকে, তাহলে এই যে নিজে লিখতে পারে, তাহলে এখানে শর্ট অ্যান্সার টেস্ট ঠিক আছে, এজ নিজে লিখতে পারবে, শর্ট অ্যান্সার টেস্ট হতে পারবে। আবার ধরুন যে আপনার যে অনুষ্ঠানটা সেখানে কেবলমাত্র যাদের বয়স 20 বছরের নিচে তারাই কেবলমাত্র আসতে পারবে, আচ্ছা 20 বছরের নিচে যাদের বয়স তারাই কেবলমাত্র এই ইভেন্টটাতে আসতে পারবে। তাহলে সেইভাবে আপনাদের বয়সকে সিলেক্ট করতে হবে। ধরুন কারো বয়স যদি 20 বছরের উপরে হয়, সে যদি এখানে 21 লিখে দেয়, অর্থাৎ এখানে লিখে দিল সে শো অ্যান্সার টেস্টে সে তখন লিখতে পারে যে 21, তাহলে কি সে আপনার রেজিস্ট্রেশনের জন্য মানে উপযোগী হবে না, কারণ আপনার অনুষ্ঠানটা তো 20 বছরের জন্য। সেই ক্ষেত্রে আপনি যা করতে পারেন, এই যে রিকোয়ার্ড অপশনের পাশে দেখবেন যে 3টি ডট রয়েছে, আমরা 3টে ডটে ক্লিক করব, তাহলে সেখানে চলে আসে ডেসক্রিপশন, শো ডেসক্রিপশন। আপনি যে বলছেন যে এই যে আপনার বয়স যদি 20 বছরের কম হয় তাহলে আপনি রেজিস্ট্রেশনের জন্য উপযোগী, তো আমরা যদি এখানে ডেসক্রিপশন ক্লিক করি তাহলে ছোট্ট একটা ডেসক্রিপশন চলে আসছে। আমরা লিখতে পারি যে বিলো 20 আর এলিজিবল। ওকে, এলিজিবল এই কথাটা আমরা ডেসক্রিপশনে লিখে দিতে পারি। তাহলে সে কি করবে, সে জানতে পারবে যে 20 বছরের বেশি গ্রহণযোগ্য নয়। তো আমরা চাইলে আবার যদি বন্ধ করে দিতে পারি, যে ডেসক্রিপশন অফ করে দিতে পারি, দেন ডেসক্রিপশন চলে যাবে। আমরা চাইলে কি করতে পারি, রেসপন্স ভ্যালিডেশন এই টুলটা ইউজ করতে পারি। এই রেসপন্স ভ্যালিডেশন মানে হলো যখন কেউ আপনার উত্তরটা দিবে সেটি কতটুকু সত্যি হচ্ছে সেটি ভ্যালিড করবে। অর্থাৎ কারো বয়স যদি 21-এর বেশি হয়, সে তো রেজিস্ট্রেশন করলে সেগুলো থেকে খুঁজে বের করা আপনার জন্য ঝামেলা, ফলে সে যাতে পূরণ করতে নাই পারে সেজন্য আপনি কি করবেন, রেসপন্স ভ্যালিডেশন। রেসপন্স ভ্যালিডেশনে আমি বলে দিচ্ছি যে এস যেটি যে পূরণ করবে, কেউ ধরেন কারো বয়স হচ্ছে 12 বছর, সে এখানে ইংলিশে লিখলো 12, কিন্তু আপনি চাচ্ছেন সে ইংরেজিতে লিখুক 12, নাম্বারে লিখুক, অর্থাৎ 1 to 12, কিন্তু সে কিন্তু বানান করে লিখতে পারে, আপনি এটা চাচ্ছেন না। তাহলে আমরা যে অ্যান্সার ভ্যালিডেশন সেটা অবশ্যই কিসে হবে, আমরা চাচ্ছি যে এখানকার অ্যান্সারটা অবশ্যই নাম্বারে হবে। এবং নেম কি হয়েছিল দেখেন, শর্ট অ্যান্সার হবে কিন্তু অবশ্যই টেক্সটে হবে, অর্থাৎ তাকে টেক্সটে লিখতে হবে নেমের যে অ্যান্সারটা। আর এখানে যে এজ, এই এজ কিন্তু অবশ্যই নাম্বারে হবে, অর্থাৎ 12 হোক 15 হোক, সে তাকে কিন্তু ইংলিশে লিখতে হবে নাম্বারে, অর্থাৎ 1 2, বা তার বয়স হচ্ছে 8 বছর, তাকে লিখতে হবে 8, নট EIGHT, বানান করে নয়। তার সেক্ষেত্রে আমরা অ্যান্সার ভ্যালিডেশন দিয়ে দিচ্ছি। অ্যান্সার ভ্যালিডেশন কিভাবে দিব, এই যে রিকোয়ার্ডের পাশে 3টি ডট বাটন থাকে সেখানে ক্লিক করলে আমরা হচ্ছে রেসপন্স ভ্যালিডেশন পাবো। এই রেসপন্স ভ্যালিডেশনে আমরা দেখছি যে এখানে যে নাম্বার থাকবে এবং এখানে যে গ্রেটার দেন অর লেস দেন, আমরা চাচ্ছি এখানে লেস দেন, মানে লেস দেন মানে কি, একটা কম, কার চেয়ে কম, লেস দেন আমরা এখানে বলে দিচ্ছি 20। ওকে, 20 বছর কম যারা তারা হচ্ছে এখানে আমাদের এখানে ইভেন্টে রেজিস্ট্রেশন করতে পারবে, যদি বেশি হয়ে যায় তাহলে পারবে না।
তো আমরা এখানে কি দিলাম যে এটা অ্যান্সারটা অবশ্যই নাম্বারে হতে হবে এবং লেস দেন 20 অর্থাৎ 20 বছরের কম যারা তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে। এবং কাস্টম ইরো টেক্সট যদি তারা ভুল করে, অর্থাৎ কেউ যদি 21 বছর বয়সে ক্লিক করে দেয়, তাহলে কি শো করবে, কি লেখা শো করবে? আমরা লিখে দিচ্ছি যে নট এলিজিবল। ওকে, আমরা শো করলাম নট এলিজিবল। যদি তার বয়স 21 হয়ে যায় বা 22 হয়ে যায়, তখন আমরা যখন ভুল হবে তখন শো করবে নট এলিজিবল। ওকে, আমরা দেন পরে কোশ্চেন চলে যাব, অ্যাড কোশ্চেন। তাহলে আমরা নেম সেট করলাম, এজ সেট করলাম, আমরা কি ক্লিক করতে পারি বা কি সেট করতে পারি? আমরা বলতে পারি যে your division, your division। আপনার বিভাগ কোনটি? তো বিভাগ তো অনেকগুলো রয়েছে, তার আমরা চাইলে কি করতে পারি, এগুলো মাল্টিপল চয়েস করতে পারি। মাল্টিপল চয়েস যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা এখানে কি করব, এই যে শর্ট অ্যান্সারের পাশে যে ছোট্ট নিচের দিকে যে তীর চিহ্নটা, এখানে ক্লিক করে মাল্টিপল চয়েসে আমরা ক্লিক করব। দেন এখানে আমরা অপশন অ্যাড করব। যে প্রথমে আমরা অপশনটা অ্যাড করলাম হচ্ছে কি ঢাকা, দেন পরের অপশনে মাউসটা রাখলে কিন্তু একটা অপশন তৈরি হয়ে যাবে। অপশনটা আমরা দিলাম হচ্ছে রাজশাহী। ওকে, রাজশাহী। এরপরে আমরা চাইলে এখানে আরো একটা অপশন দিতে পারি যে রংপুর। এভাবে আমরা সবগুলো অ্যাড করতে পারি। তো আমরা এইভাবে যে অ্যাড করব, দেন কি করব, এগুলোকে অবশ্যই রিকোয়ার্ড কোশ্চেন করে দিব, মানে এটার উত্তর তাকে দিতে হবে। এরপর কি হবে, যে যে কেউ তো ব্যক্তি একটা ডিভিশনের মানুষ হতে পারে, সে কি একই সাথে ঢাকা এবং রাজশাহী দুই বিভাগের মানুষ হতে পারে না। যেহেতু একটা উত্তর গ্রহণযোগ্য, সেই জন্য আমরা এখানে কিন্তু মাল্টিপল চয়েস অপশনটা ব্যবহার করেছি। এমন যদি হতো যে না, আমরা এক মানে দুটো অ্যান্সার পসিবল, তাহলে কি করতাম, এখান থেকে চেক বক্সেস দিয়ে দিতাম। চেক বক্সেস হলে কি একজন ঢাকাও অ্যান্সার করতে পারে, একই সাথে রাজশাহী, এবং তিনটি একই সাথে অ্যান্সার করতে পারে যদি চেক বক্স দিত। কিন্তু যেহেতু আমাদের এটা ডিভিশন একজন ব্যক্তির একটি বিভাগ থেকে আসা সম্ভব, সেই ক্ষেত্রে আমরা চেক বক্সেস না দিয়ে, এটা কিন্তু এমসিকিউ টাইপে, চেক বক্সেস না দিয়ে আমরা এই যে মাল্টিপল চয়েসটা দিলাম, অর্থাৎ যতগুলো থাকবে তার মধ্যে যে কোনো একটি। এবং অবশ্যই আমি রিকোয়ার্ড প্রশ্ন করে দিছি, মানে এটা উত্তর দিতে হবে। এটার আমার অ্যান্সার ভ্যালিডেশনের দরকার নাই, যেহেতু আমি এমসিকিউ করে দিয়েছি, যে কোনোটাই উত্তর হবে, সেটিও সঠিক। এরপর আমরা চাইলে কি করতে পারি, অ্যাড কোশ্চেন করতে পারি। আমি সবগুলোর ব্যবহার কিন্তু দেখাচ্ছি। প্রথমে আমি কি করেছি, শর্ট টেক্সট এবং প্যারাগ্রাফের ব্যবহার দেখিয়েছি নেমের জায়গায়। এজের ক্ষেত্রেও কিন্তু আমি নাম্বারের ব্যবহার দেখাচ্ছি এবং কিভাবে রেসপন্স ভ্যালিডেশন হয় সেটি দেখিয়েছি। তৃতীয়তে আমরা হচ্ছে চেক বক্স এবং এমসিকিউ এর জন্য মাল্টিপল চয়েস অ্যান্সার কিভাবে বের করতে হয় সেটি দেখেছি। এবং লাস্ট আমরা এখন আরেকটি কোশ্চেন দেখব, যে সেটি আমরা কি অ্যাড করতে পারি। এখানে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আমরা দেখব যে ফাইল আপলোড। এই ফাইল আপলোডটা কি? ফাইল আপলোড হলো আমরা গুগল ড্রাইভ থেকে বা কম্পিউটার থেকে একটি নির্দিষ্ট ফাইল এখানে আমরা আপলোড করতে পারবো। ওকে, আমি এখানে বলে দিচ্ছি যে অ্যাড ইউর ইমেজ। ওকে, তোমার ছবিটা এখানে যুক্ত করো, অ্যাড ইউর ইমেজ। আমি কি অ্যালো অনলি স্পেসিফিক ফাইল টাইপস, যদি কোনো নির্দিষ্ট ধরনের ফাইল চাই তাহলে আমরা এটা অন করে দিব। আমরা কি ধরনের ফাইল চাচ্ছি, আমরা চাচ্ছি যে ইমেজ টাইপ ফাইল, তাহলে আমরা ইমেজ টাইপ ফাইল চাচ্ছি। একই সাথে সাথে যদি আমার ইমেজটা হচ্ছে পিডিএফ এর মাধ্যমে দেয়, সেটিও হতে পারে, সেজন্য আমরা দুটো সিলেক্ট করলাম। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা যতগুলো ইচ্ছা ততগুলো সিলেক্ট করতে পারবো। একটু বলে রাখা ভালো, এই যে এখানে যে অপশনগুলো দিয়েছে এগুলো কিন্তু দেখেন, এগুলো কিন্তু চেক বক্স, ফলে কিন্তু আমরা একাধিক চুজ করতে পারছি। যদি এখানে ওই যে মাল্টিপল চয়েস অ্যান্সারের মতো দিত, তাহলে কিন্তু কেবলমাত্র একটা চয়েস করতে পারতাম। ওকে, তাহলে আমরা অ্যালো অনলি স্পেসিফিক ফাইল টাইপস আমরা ক্লিক করলাম। এরপরে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস, একজন ব্যক্তির জন্য তো একটাই ছবি সম্ভব, সেজন্য আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস একজনই ঠিক করলাম। ম্যাক্সিমাম ফাইল সাইজ, অর্থাৎ ফাইলটি কত বেশি হবে, একটা পিকচারের সাইজ কত হতে পারে, কয়েক কেবি বা 1 এমবি, আমরা সর্বোচ্চ ধরলাম 10 এমবি দিচ্ছি। যদি কোনো বড় ফাইল হয় আমরা চাইলে এখান থেকে বাড়িয়ে ফেলতে পারবো এবং সর্বোচ্চ 10 জিবি পর্যন্ত ফাইল এখানে আপলোড দেওয়া যাবে। ওকে, দেন এটি যদি ইমেজ বা ছবি যদি মাস্ট আপনার দরকার হয়, তাহলে অবশ্যই রিকোয়ার্ড দিবেন। যদি মনে করেন যে না এটা দরকার নাই, তাহলে রিকোয়ার্ড দেওয়ার কোনো দরকার নাই। আপনি চাইলে নেক্সট কোশ্চেনে যেতেও পারেন, নাও যেতে পারেন, বা এখানে রেখে শেষ করে দিতে পারেন। আমি এই পর্যন্তই রাখতেছি ফর্মটা। ওকে,
তাহলে আমরা এখন পর্যন্ত একটা ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম দেখেছি, সেখানে আমরা প্রত্যেকটা টুলের ব্যবহার দেখেছি এবং এক্ষেত্রে আমরা কি করেছি, নেম, সেখানে আমরা কি এর ব্যবহার দেখেছি, শর্ট অ্যান্সার এবং প্যারাগ্রাফ। এরপরে আমরা এজের ব্যবহার দেখেছি, সেখানে এজের ক্ষেত্রে আমরা কি করেছি, এই যে রেসপন্স ভ্যালিডেশন দেখেছি, যেখানে আমরা এজটা হবে একটা নাম্বারে, সেটা কখনোই 20 বছরের উপরে হতে পারবে না, সেজন্য লেস দেন 20, এবং যদি এটি ভুল দেখায় তাহলে হবে নট এলিজিবল, যে টেক্সটটি সেটি শো করবে। এরপর ইউর ডিভিশন, অর্থাৎ এখানে আমরা বিভাগ চেয়েছি, ফলে আমরা এখানে মাল্টিপল চয়েস এবং চেক বক্সের ব্যবহার দেখেছি। যদি আমরা এটা চেক বক্স করে দিতাম তাহলে দেখা যেত আমরা এক বা একাধিক অ্যান্সার আমরা এখানে যুক্ত করতে পারতাম। যদি মাল্টিপল চয়েস চুজ করি তাহলে কিন্তু কেবলমাত্র একটি উত্তর গ্রহণযোগ্য হবে। আমরা চাইলে ড্রপ ডাউন করতে পারবো। এই যে ড্রপ ডাউন মানে হচ্ছে 1 2 3 এরকম করে ড্রপ ডাউন বোঝায়। আমরা মাল্টিপল চয়েস রাখলাম। এগুলো কিন্তু আরো অপশন রয়েছে। আমরা হচ্ছে ফাইল আপলোড দেখিয়ে দিয়েছি। লিনিয়ার স্কেল মানে হচ্ছে এই যে অপশনগুলো রয়েছে সেটা একটা কিসে চলে আসবে। এইভাবে করে আমরা চাইলে লিনিয়ার স্কেলের মাধ্যমে লিখতে পারবো। ওকে, অর্থাৎ আমাদের যে অপশনগুলো সেগুলো আমরা এইভাবে একটা স্কেলের মাধ্যমে, লিনিয়ার স্কেলের মাধ্যমে লিখতে পারবো। চাইলে আমরা মাল্টিপল চয়েস গ্রিডের মাধ্যমেও করতে পারবো, অর্থাৎ রো 1 অ্যাড রো, কলাম 1। ওকে, আমরা এখানে কলামের রো এর মধ্যে মাল্টিপল চয়েস গ্রিড এরকম করে থাকে না কোনাকুনি গ্রিড গুলো, এগুলোর মাধ্যমেও কিন্তু আমরা আমাদের প্রশ্নগুলোকে উপস্থাপন করতে পারি। অথবা চেক বক্স গ্রিড, আমরা চাইলে একাধিক চেক বক্স গ্রিডও করতে পারি। যেমন রো 1 কলাম 1 আমরা রাখছি এখানে। ওকে, যেমন এখানে রো 1 আমরা এখানে বলছি ঢাকা। ওকে, এরপর এখানে আমরা বললাম রংপুর। তারপরে আমরা হচ্ছে এখানে আরো রো দিতে পারি এবং উপরে হচ্ছে কলাম দিতে পারি। যদি পছন্দ না হয় আমরা হচ্ছে কি করব, ডিলিট করে দিব। আর এগুলোকে যদি আমরা মাল্টিপল চয়েসে রাখি দেন আমাদেরকে আবার এগুলো অ্যাড করে দিতে হবে। মাল্টিপল চয়েস আমার বিভাগ ছিল ঢাকা, আমরা 3টা বিভাগ এখানে অ্যাড করেছিলাম, রংপুর, রাজশাহী, এইভাবে। এবং আমরা আপলোড ফাইল একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইপ যদি আমরা না চাই তাহলে দরকার নাই, সর্বোচ্চ 10 MB যে কোনো ফাইল এখানে আপলোড দিতে পারবে, যে কোনো। আর আমরা যদি যেহেতু বলে দিছি অ্যাড ইউর ইমেজ, অর্থাৎ আমরা কি স্পেসিফিক ফাইল চাচ্ছি যেটা হচ্ছে ইমেজ ফাইল, সেজন্য আমরা স্পেসিফিক ফাইলটা ক্লিক করে আমরা ইমেজ ক্লিক করতে পারি। চাইলে পিডিএফও ক্লিক করতে পারি। পিডিএফ যদি না চাই আমরা এখানে উঠাই নিলাম, শুধু ইমেজ থাকবে। ওকে, ডান। আমাদেরকে যদি মাস্ট হয় রিকোয়ার্ড দিব, যদি এটি যদি না লাগে তাহলে আমরা রিকোয়ার্ডটা দিব না। তো এইভাবে আমরা একটা ফর্ম ক্রিয়েট করে ফেলতে পারি এবং আমরা সবগুলো ব্যবহার মূলত শিখছি। এবার আমরা দেখছি যেখানে আমরা কোশ্চেন সেট করলাম, কোশ্চেনের পাশে আছে রেসপন্স, অর্থাৎ আমরা যখন ফর্মটা পাঠাবো কাউকে তারা তো একটা রেসপন্স করবে, সেই রেসপন্সটা এখানে এসে জমা হবে। অর্থাৎ কোশ্চেনটার পাশে হচ্ছে রেসপন্স থাকে এবং কতজন রেসপন্স করে সেটি এখানে আমাদের শো করবে। তো আমাদের এখনো ফর্মটা যেহেতু আমরা এখনো পাবলিশ করিনি সেজন্য কোনো রেসপন্স নাই। এবং এর পাশে কিন্তু এখানে একটা কি রয়েছে, ক্রিয়েট স্প্রেডশিট, অর্থাৎ এখানে যে সকল রেসপন্স গুলো প্রকাশ হবে সেই যে রেসপন্সের যে তথ্যগুলো সেগুলো আমরা চাইলে একটি তথ্য ছকের মাধ্যমে স্প্রেডশিটের মাধ্যমেও কিন্তু দেখতে পারবো। ওকে, এরপর আমরা ফর্মের উপরে কিছু জিনিস দেখছি যে সেগুলো কি, এগুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে যায়। আমরা কিন্তু ফর্মের মেইন বেসিক থিম গুলো প্রায় ক্লিয়ার হয়ে গিয়েছে, কারণ আমরা সবগুলো জিনিস শিখেছি, সবগুলো টুলের ব্যবহার শিখেছি এবং আমরা অ্যাড সেকশন, ভিডিও, ইমেজ, টাইটেল এন্ড ডেসক্রিপশন, ইম্পোর্ট কোশ্চেন এবং অ্যাড কোশ্চেনের ব্যবহার শিখে নিয়েছি। একই সাথে কিভাবে ফাইল আপলোড করতে হয় সেটাও শিখেছি। আর যেমন এখানে নেম ছিল, আমরা কি করেছি, শর্ট অ্যান্সার টেস্ট করেছি। এখানে চাইলে আমরা হচ্ছে কি ডেট, আমরা যদি কত বার্থ ইয়ার চাই, থাকতে পারে না, তাহলে সেগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ওকে, যেখানে মান্থ, ডে, ইয়ার এটা দিবে, এটা তো আমাদের দরকার নাই। অথবা টাইম চাইতে পারে, তো টাইম কখন এটা এখানে যদি কারো কাছে চাই স্পেসিফিক ভাবে, যদি রিসিপিয়েন্টের কাছে চাই যে একটা টাইম দেন তাহলে সেখানে টাইম শো করবে। তো এগুলো চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে শর্ট অ্যান্সারের মধ্যে থাকুক টেক্সটটা, যেটা হচ্ছে নেম বা নাম চাচ্ছি। এবং আমরা যেগুলোতে রিকোয়ার্ড দিয়েছি সেগুলো অ্যান্সার অবশ্যই দিতে হবে। কেবলমাত্র হয়তো আমরা ইমেজের ক্ষেত্রে রিকোয়ার্ড দেইনি, মানে এটা না দিলেও চলবে। আমরা ডিভিশন চেয়েছি, অবশ্যই রিকোয়ার্ড দিয়েছি।
এজ চেয়েছি অবশ্যই রিকোয়ার্ড, এবং এখানে আমরা রেসপন্স ভ্যালিডেশন চেয়েছি এবং নেম দিয়েছি, রিকোয়ার্ড দিয়েছি। ওকে, আমরা নেমের ক্ষেত্রেও কিন্তু এখানে রেসপন্স ভ্যালিডেশন দিতে পারি। যেমন এখানে আমরা ধরলাম যে যিনি নেমটা লিখবেন এটা অবশ্যই একটা টেক্সট হবে। ওকে, টেক্সটটা সবকিছু মিলেই হতে পারে। ওকে, কিন্তু কন্টেন্টস বিভিন্ন কন্টেন্টসের হতে পারে। তো এটা থাকলো না, আমরা হচ্ছে বলে দিলাম যে যিনি নেম লিখবেন সেটা অবশ্যই একটা নাম হতে হবে। কেউ বলে নেমটা যদি সঠিক না লিখে লিখে দিতে পারে 1 2 3 4, এটা তো একটা নাম্বার, এটা তো নেম না। কিন্তু এটা কিন্তু তখন হবে না যখন আমাদের একটা রেসপন্স ভ্যালিডেশন থাকবে। এরপরে আমরা চাইলে কি করতে পারি, এখানে একটা সেন্ড বাটন রয়েছে, এই সেন্ড বাটনের পাশে একটা সেটিংস রয়েছে, আমরা সেটিংসে ক্লিক করি। এই সেটিংসে ক্লিক করে আমরা কি করতে পারবো, এটা হচ্ছে জেনারেল সেটিংস। এখানে কালেক্ট ইমেল অ্যাড্রেস, আমরা চাইলে এই অপশনে ক্লিক করলে আমরা তাদের ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে পারবো। ফলে আমাকে আলাদা করে ইমেইল অ্যাড্রেস অপশনটা লেখার বা কোশ্চেন করার কোনো দরকার নেই, আমরা জাস্ট কালেক্ট ইমেল অ্যাড্রেস তৈরি করে দিব। আমরা যদি ইমেল অ্যাড্রেস গুলো কালেক্ট করে ফেলতে পারি, দেন আমরা রেসপন্স রিসিভ, অর্থাৎ তারা যে পূরণ করলো, কোনো কিছু পূরণ করার পর আমরা রিসিপ্ট দেই না বা একটা রসিদ দেই না, ঠিক তেমনি ফর্মটা যে তারা পূরণ করলো, সে কি ফর্মটা পূরণ করলো তার একটা কপি তার মেইল অ্যাড্রেসে অটোমেটিক গুগলের সার্ভার থেকে চলে যাবে। সেটাকে আমরা বলবো হচ্ছে রেসপন্স রিসিপ্টস। আমরা যদি এটাও অন করে দিই, অর্থাৎ রেসপন্স রিসিপ্টস, সেটির ক্ষেত্রে আবার দুটো অপশন দেখেন, ইফ রেসপন্ডেন্ট রিকোয়েস্টেড। সব সময় তো আমরা রসিদ চাই না, আমরা যদি বলি দোকানদারকে যে আমাদেরকে রসিদ দেন তাহলে, বা মেমোটা দেন, ক্যাশ মেমোটা, তাহলে দোকানদার দেয়। আবার অনেক সময় দেখা যায় যে না, তুমি চাও বা না চাও, দোকানদার তোমাকে অবশ্যই বা আপনাকে অবশ্যই হচ্ছে ক্যাশ মেমোটা দিবে। সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ বাটনটা ক্লিক করব। অর্থাৎ আপনি রসিদ বা ক্যাশ মেমোটা চান বা না চান, অবশ্যই আপনি কি পূরণ করলেন ফর্মটা, সেটা একটা কপি আপনার ইমেল অ্যাড্রেসে অটোমেটিক চলে যাবে। তো আপনার ইমেল অ্যাড্রেস কি, এটা আমি কেমনে জানবো? কারণ আমি কালেক্ট ইমেল অ্যাড্রেস অলরেডি অন করে রেখেছি। লিমিট টু 1 রেসপন্স, অর্থাৎ আপনি চাইলে একবারই ফর্মটা পূরণ করতে পারবেন যদি আমি এটা ক্লিক করে দিই। আপনি যদি না ক্লিক করি তাহলে আপনি চাইলে অনেকবার বা অসংখ্যবার ফর্মটা ক্লিক করতে পারেন। সেক্ষেত্রে আমি লিমিট টু 1 রেসপন্স ক্লিক করে দিলাম। তো আপনারা যে পূরণ করবেন ফর্মটা, সেক্ষেত্রে এডিট আফটার সাবমিট, অর্থাৎ আপনি ফর্মটা পূরণ করতে গিয়ে কোনো কিছু ভুল করে ফেলছেন, তাহলে তো ভুল তথ্য আমাদের কাছে চলে আসছে। সেক্ষেত্রে কি করবেন, আপনি কি এডিট আফটার সাবমিট করতে পারেন, অর্থাৎ সাবমিট যে করে দিয়েছেন ফর্মটা, তারপরে আপনার মনে পড়ছে যে আপনার কোথাও ভুল হয়ে গেছে, যখন আপনাকে আমরা কপিটা পাঠাইছি তখন আপনার খেয়াল হয়েছে যে আপনার একটা ভুল হয়ে গেছে, তাহলে কি করতে পারবেন, এডিট করতে হবে তখন। কিন্তু সেই পারমিশনটা যদি আমি আপনাকে না দেই যে সাবমিট করার পর এডিট করা যাবে না, তাহলে কিন্তু আপনি পারবেন না। সেক্ষেত্রে যদি কোনো ভুল হয় তাহলে এডিট আফটার সাবমিট পারমিশনটা আমি অন করে দিলাম। সি সামারি চার্টস এন্ড টেক্সট রেসপন্স, অর্থাৎ আমার কাছে কি কি তথ্য আসলো, যেমন আমার কাছে যখন তথ্য আসবে তখন আমি বুঝে যাব যে ঢাকা থেকে এতজন মানুষ আমাকে রেসপন্স করেছে, কারণ আমি ওখানে একটা ডিভিশন দিয়েছিলাম। আমাকে তখন বলবে যে চিটাগাং থেকে এতজন মানুষ রেসপন্স করেছে। এই রেসপন্সটা আপনিও দেখতে পাবেন কিনা, সেটি যদি আমি এখানে অন করি তাহলে আপনিও পাবেন। আমি যদি অফ করে দিই তাহলে এই জিনিসটা আপনি দেখতে পাবেন না। ওকে, দেন আমি এখানে চাইলে জেনারেল সেটিংসটা সেভ করে দিতে পারি। ওকে, জেনারেল সেটিংসটা সেভ করে দিতে পারি। আচ্ছা, জেনারেল সেটিংস এর পাশে কিন্তু ছিল প্রেজেন্টেশন। ওকে, প্রেজেন্টেশন, যেমন এখানে শো প্রোগ্রেস বার, কোশ্চেন অর্ডার, বিভিন্নই আছে। কনফার্মেশন মেসেজ, কনফার্মেশন মেসেজ হচ্ছে আপনি যে ফর্মটা পূরণ করলেন, ফর্মটা পূরণ হলো কিনা সেটার জন্য। আমরা এখানে লিখে দিতে পারি মেসেজ একটা আপনাকে, থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন, থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন দিয়ে আমরা সেভ করে দিতে পারি। এই পাশে আরো একটা মজার জিনিস রয়েছে, সেটা হচ্ছে কুইজেস। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। মূলত আমাদের একটা সাধারণ ফর্ম তৈরি করার জন্য আমরা জেনারেল সেটিংসটা আমরা কিভাবে করি সেটা সেভ করতে হয়। প্রেজেন্টেশনের জন্য আমরা একটা মেসেজ লিখলাম, থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন, আপনি যে কোনো মেসেজ লিখতে পারেন, তারপর সেভ। আমাদের রেসপন্সের জন্য যে সেটিংসটা সেটা সেভ। এরপরে আমরা চাইলে একটা প্রিভিউ দেখে নিতে পারি। তার আগে প্রিভিউর আগে আমরা এখানে একটু দেখে নিই কাস্টমাইজ থিম। কাস্টমাইজ থিম বলতে কি বোঝায়, এখানে যে আমি কালারটা আছে ফর্মে সেটা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে আমরা চাইলে যে নীল কালার করতে পারবো, আমরা হচ্ছে গ্রিন, তারপরে হচ্ছে অরেঞ্জ কালার, চাইলে আমরা রেড কালার করতে পারি, গ্রিন করতে পারি, ডার্ক গ্রিন করতে পারি, এবং চাইলে আমরা এখানে একটু গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারি যে কতটা হালকা বা কতটা গাঢ় হবে। সাপোজ আমরা এইরকম রাখলাম ফর্মটা। আমরা ফন্ট স্টাইল হচ্ছে এখানে বেসিক আছে, আমরা হচ্ছে
হালকা করে ফেলতে পারি, অথবা আমরা যেটা ছিল সেটিই রেখে দিতে পারি, ফন্ট স্টাইল আমরা চেঞ্জ করে ফেলতে পারি, অথবা আমরা হেডার, অর্থাৎ হেডার বলতে সামনে যে মাথাটা, সেখানে আমরা চাইলে একটা চুজ ইমেজ করতে পারি, যেটা হচ্ছে একদম মাথায় শিরোনাম হিসেবে থাকবে। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি ডিফল্ট ইমেজ অলরেডি গুগল ফর্মসে অ্যাড করা আছে, আমরা যে কোনো চাইলে একটা ইউজ করতে পারি। আমরা সাপোজ যেহেতু ইভেন্ট রেজিস্ট্রেশন, তাহলে আমরা চাইলে যে কোনো কিছু একটা যুক্ত করে ফেলতে পারি। আমরা যদি এটা অ্যাড করতে চাই তাহলে হচ্ছে ইনসার্ট, তাহলে এই যে ইমেজটা সেটি কি হলো, আমাদের একদম মাথায় বা হেডে অটোমেটিক অ্যাড হয়ে গেল। ওকে, আপনি চাইলে এখানে যে এই যে হেডার ইমেজটা আসছে, সেটা কিন্তু আপনি চাইলে আপলোড করতে পারতেন আপনার কম্পিউটার ডিভাইস থেকে, সেখানে ব্রাউজ করতে হতো, করে আপনার কম্পিউটারের যে কোনো ফাইল থেকে এখানে গিয়ে ইমেজটা আপনি আপলোড করে দিতে পারতেন, অথবা ফটোসে গিয়ে আপনি এখানে সার্চ ফর ফটোস করতে পারতেন, দেন সেখানে সিলেক্ট করে আপনি আপলোড করে দিতে পারতেন। তো এটি ছিল মূলত আমাদের যে বেসিক যে ফর্ম তৈরি করার যে একটা প্রক্রিয়া সেটি। এরপর কি করবেন, আমরা চাইলে একটি প্রিভিউ দেখে নিতে পারি। এই প্রিভিউ মানে হচ্ছে ফর্মটা যখন কোনো রিসিপিয়েন্টের কাছে যাবে তখন কিরকম দেখতে লাগবে। তো যেরকম আমি ইভেন্ট রেজিস্ট্রেশন, আমার কাছে এখন ফর্মটা চলে আসছে, প্রথমে আমরা লিখে দিয়েছি ফর্মের নাম ইভেন্ট রেজিস্ট্রেশন, এটা ছিল হেডার ইমেজ, দিস ইজ আ পার্সোনাল ইভেন্ট, আমরা একটা ডেসক্রিপশন লিখছিলাম, দেন এখানে একটা হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেস ছিল এখানে, এইখানে হচ্ছে কালেক্ট ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা আমার ইমেল অ্যাড্রেস, যেটা হচ্ছে অলরেডি নিয়েছে, আপনাদের কাছে যখন যাবে আপনাদের ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক কালেক্ট করবে। এখানে তারপরেও কিন্তু আমাদেরকে লিখতে হবে, দেখেন অটোমেটিক চলে আসছে আমার ইমেল অ্যাড্রেসটা। তাছাড়া আপনি চাইলে নিজে লিখতে হবে, দিস ইজ আ রিকোয়ার্ড কোয়েশ্চেন, মানে এটা পূরণ না করলে ফর্মটা সাবমিট হবে না। এরপর আমাদের ছবিটা ছিল নেম, আমরা চেক করতে পারি, এখানে হচ্ছে আমরা কি নেম দিতে পারি, নেম হচ্ছে কি দিব, সাদমান সাদিক, ইমেলের সাথে যে নেমটা সেটা অটোমেটিক চলে আসছে। এজ আমি যদি 21 দেই, 21 দিলাম, দেখেন নট এলিজিবল, কারণ আমরা বলে দিছি এটা হচ্ছে 20 এর বেশি হতে পারবে না, তাহলে 20 এর কম হতে হবে, তাহলে 20 এর কম হলে কত হতে হবে, 20 এর কম হলে আমরা 12 দিলাম সাপোজ। তো আমরা ঢাকা ডিভিশন, আমরা চাইলে কিন্তু দুটো অ্যান্সার করতে পারবো না, যে কোনো একটা অ্যান্সার করতে হবে, আমরা ধরলাম আমি ঢাকা ডিভিশন, অ্যাড ইউর এমএস, অ্যাড ফাইল দিলাম, তারপর আমি আপলোড করব আমার ডিভাইস থেকে, না মাই ড্রাইভ থেকে যাব, না প্রিভিয়াসলি সিলেক্টেড যাব, কোথা থেকে আপলোড করবো সেটা আমার ব্যাপার। দেন আমি সাবমিট বাটনে যদি ক্লিক করে দেই, তাহলে একটা যে কপি অফ ইউর রেসপন্স বি ইমেইলড টু দ্য অ্যাড্রেস ইউ প্রোভাইডেড, অর্থাৎ আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেখানে এই যে ফর্মের একটা কপি অটোমেটিক আপনার কাছে চলে যাবে, এটা সাবমিট করার পরই। তো এটি ছিল আমাদের প্রিভিউ, তথা আমার প্রিভিউ দেখা শেষ। ওকে, আমরা যদি একটা সাবমিট করে দিই, আমরা ধরেন যে ইভেন্ট রেজিস্ট্রেশনটা আমরা সাবমিট করে ফেলছি, তারপর আমরা একটা মেসেজ দিয়েছিলাম না যে কনফার্মেশন মেসেজ, থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন, দেখেন আপনি সাবমিট করার পর এরকম একটা মেসেজ পাচ্ছেন, থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন। তারপর এডিট ইউর রেসপন্স, ধরেন আমরা এডিট অপশনটা লিখেছিলাম, যদি আপনার ভুল হয়ে যায় তাহলে এডিট ইউর রেসপন্স যে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি চাইলে আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন তাহলে এটি আবার সেখানে ঠিক করতে পারবেন। দেখেন আপনার সব উত্তরগুলো কিন্তু দেওয়া আছে, আপনি চাইলে ঠিক করে ফেলতে পারবেন। ধরেন আমার বয়স এবার আমি 15 দিব, দেন আপনার আবার সাবমিট করবেন। ওকে, দেন এইভাবে। তো আমরা চলে যাচ্ছি, আমাদের এটা ছিল, তো আমি একটা পূরণ করলাম, তো সেই জন্য দেখেন এখানে রেসপন্স 1 চলে আসছে, এখানে 1 রেসপন্স, এখানে যদি 2-3 জন করে তাহলে এখানে যতজন রেসপন্স করছে ততজন একটা দেখাবে। তো আমি যে রেসপন্স করলাম, তা আমার তথ্যগুলো এখানে একটা বিভিন্ন চিত্রের মাধ্যমে দেখাচ্ছে, যেমন এখানে কে রেসপন্স করছে, হু হ্যাজ রেসপন্ডেড, আমার ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, আমার নাম কি সাদনা সাদ, এখানে যদি 10 জনের নাম থাকে তো 10 জনের নাম শো করবে, আমার বয়স কত 15, আমি কোন ডিভিশন, এই ঢাকা ডিভিশন, ঢাকা কি নীল, মানে 100% এখন পর্যন্ত একজনই রেসপন্স করছে এবং সেই কিন্তু ঢাকা ডিভিশনের। এভাবে কিন্তু আমরা যে তথ্যগুলো সেগুলো আমরা এখানে বিভিন্ন চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা চাইলে কিন্তু এটা একটা শীটের মাধ্যমেও দেখতে পারবো। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এখানে যে একটা স্প্রেডশিট দেখছেন, এখানে যদি আমরা ক্লিক করি, দেন এখানে যেটা ক্রিয়েট বাটন প্রেস করি, তাহলে আমাদের যে তথ্যগুলো, অর্থাৎ আমরা যে ফর্মটা দেওয়ার পর যেটা রেসপন্ড করবে সেগুলো একটা শীটের মধ্যে চলে আসবে। দেখেন আমি কয়টার সময় কত তারিখে করছি সেটা এখানে দিয়েছে, ইমেল অ্যাড্রেস কি, আমার নাম কি, আমার এজ কত, আমি কোন ডিভিশনের, এবং আমি কিন্তু ছবি দেইনি, সেই জন্য কিন্তু এখানে অ্যাড ইমেজ, এবং ছবি যে আমি দেইনি, কারণ কেন দিতে পারিনি, কারণটা আমি কিন্তু রিকোয়ার্ড কোশ্চেন রাখিনি, মানে আমি ছবি না দিলেও কিন্তু এটা সাবমিট হবে, আমি যদি সেটা রিকোয়ার্ড কোশ্চেন রাখতাম তাহলে কিন্তু আমাকে অবশ্যই সাবমিট করতে হতো। দেন এইভাবে আমার অ্যান্সার গুলো আমরা চাইলে এইভাবে করে শীটের মাধ্যমে রাখতে পারি, এবং কখন আমরা পেয়েছি অ্যান্সার সেটাও কিন্তু এখানে বোঝা যাবে। ফলে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আবার এই যে কুইজ আছে, কুইজেও আমরা কিন্তু করতে পারি, এটা আমরা পরে দেখাবো।
তো এইভাবে মূলত আমরা কিভাবে কোশ্চেন এবং রেসপন্স করতে হয় সেটি। এরপর যদি আপনি চান যে এটি কাউকে পাঠাবেন, তাহলে এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন, তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন, দেন সেটা চলে যাবে। যেমন আমি একটা ইমেল অ্যাড্রেস লিখলাম, চলে যাবে। ওকে, সাবজেক্ট ইভেন্ট রেজিস্ট্রেশন, সেন্ড, চলে গেল। অথবা সেন্ড, আপনি চাইলে এখানে লিংক পাবেন একটা। ওকে, এই লিঙ্কটা যদি আপনি ফেসবুক মেসেঞ্জার বা যে কোনো ইমেল অ্যাড্রেসে আমাদের পাঠান, তারা যদি সেখানে ক্লিক করে আপনার ফর্মটা ওপেন হয়ে যাবে, সেই ফর্মটা তারা পূরণ করতে পারবে। তো এত বড় লিঙ্ক কেমন লাগে না? তাহলে এখানে যে শর্ট টার্ম ইউআরএল, এই যে ঠিকানাটা, এটাকে শর্ট করে ফেলবে। দেখেন অত বড় লিঙ্কটাকে আমরা যদি শর্ট করে ফেলি, তাহলে যে এতটুকু হয়ে যাচ্ছে। এরপরে দেন এটাকে যদি আমরা কপি করে ফেলি, তাহলে কিন্তু এটা আমাদের যে কপি টু ক্লিপবোর্ড, এরপরে আমি এটা যে কোনোখানে পেস্ট করে ফেলতে পারবো। এছাড়া এখানে কি আছে, এমবেড এইচটিএমএল, আপনারা চাইলে এখান থেকে এমবেড করে কোশ্চেন বা কোডিং লিখে কিন্তু আমরা এটা করতে পারি। এছাড়া এখানে যে ফেসবুক বা টুইটারের মাধ্যমে আমরা এটা শেয়ার করতে পারি। তো এই ছিল আমাদের হচ্ছে প্রথম যে ক্লাসটি, যেটার মাধ্যমে আমরা হচ্ছে কিভাবে একটি ফর্মের তৈরি করব, বেসিক টুলগুলোর ব্যবহার এবং কিভাবে সেটি রেসপন্স করতে হয় এবং আদার্স যে টুলগুলো কিভাবে কাজ করে সেটি দেখেছি। পরবর্তীতে আমরা শিখবো যে কিভাবে এই যে গুগল ফর্ম ইউজ করে কুইজ তৈরি করা যায়। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।